আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আশা করি আপনারা সুস্থ ও নিরাপদে আছেন। আপনারা অবহিত আছেন যে আমাদের সংবিধানকে 1991 সালের 18 সেপ্টেম্বর দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আমাদের সংবিধানের 55 নং অনুচ্ছেদে সংসদীয় সরকার বিষয়টি সুস্পষ্ট করা হয়েছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। আজকে আপনাদের সাথে সংসদীয় সরকার ব্যবস্থার জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করব। চলুন প্রথমে আমরা দেখে নিই সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বলতে কি বোঝায়। আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা, অপরটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সাধারণভাবে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার বলতে এমন এক ধরনের সরকার ব্যবস্থাকে বোঝায় যেখানে মন্ত্রিপরিষদ তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। অধ্যাপক গার্নার বলেন, এটি এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে মন্ত্রিপরিষদ তাদের রাজনৈতিক কার্যাবলীর জন্য প্রত্যক্ষ ও আইনগতভাবে আইনসভা ও নির্বাচক মণ্ডলীর নিকট দায়ী থাকেন। অধ্যাপক ডাইসি বলেন, সংসদীয় সরকার ব্যবস্থা শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করে থাকে। অধ্যাপক ওয়াল্টার বেজর্ট বলেন, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে যোগসূত্রকারী হাইফেন। সুতরাং আমরা বলতে পারি সংসদীয় সরকার ব্যবস্থা হলো আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গড়ে ওঠা এমন এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকেন। এখন আমরা সংসদীয় সরকার ব্যবস্থার আদর্শ কিছু বৈশিষ্ট্য দেখব এবং এই বৈশিষ্ট্যগুলোর সাথে আমাদের দেশের প্রচলিত সরকার ব্যবস্থাকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। আমাদের প্রথম যে বৈশিষ্ট্যটি সেটি হলো আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে সম্পর্ক। মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ বাধ্যতামূলকভাবে আইন পরিষদের সদস্য হওয়ায় আইনসভা ও মন্ত্রিপরিষদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। নিয়ম অনুসারে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার শাসন পরিচালনা রাষ্ট্রপতির নামে পরিচালিত হলেও মূল ক্ষমতা মন্ত্রিসভার হাতেই ন্যস্ত থাকে। রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করেন, যে কারণে রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান। তিনি নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হন এবং আইনসভার নিকট দায়ী নন। সুতরাং মন্ত্রিসভার পরামর্শই শাসন কর্তৃপক্ষের আদেশ হিসাবে গণ্য হয়। এই মন্ত্রিসভাই শাসন বিভাগের প্রকৃত কর্ণধার। দায়িত্বশীলতা। আইনসভা যে কোনো সময় অনাস্থা প্রস্তাবের মাধ্যমে মন্ত্রিসভাকে অপসারণ করতে পারে। এ কারণে মন্ত্রিসভা তাদের কর্মকাণ্ডের জন্য আইনসভার নিকট জবাবদিহি করতে বাধ্য থাকেন। যৌথ দায়িত্বশীলতা। মন্ত্রিসভার সকল সদস্য সরকারি নীতি ও কার্যাবলীর জন্য যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকেন। যৌথ দায়িত্বশীলতার অর্থ হলো এই যে আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে কোনো এক বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে যদি অনাস্থা প্রস্তাব গৃহীত হয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রিসহ সমগ্র মন্ত্রিসভাকেই পদত্যাগ করতে হবে। মন্ত্রিসভার উপর আইনসভার এই প্রাধান্যের কারণেই একে সংসদীয় সরকার বলা হয়ে থাকে। প্রধানমন্ত্রীর নেতৃত্ব। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাই প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ দেন। মন্ত্রিসভার বিভিন্ন দপ্তর তদারকি, বিভিন্ন দলের সাথে যোগাযোগ স্থাপন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন, এরূপ গুরুত্বপূর্ণ নানা ক্ষেত্রে নেতৃত্বদানই প্রধানমন্ত্রী পদটিকে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত করেছে। মন্ত্রিপরিষদ গঠন।
সাধারণত আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের নিয়েই মন্ত্রিপরিষদ গঠিত হয়। তবে কোনো বিশেষ দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে বিভিন্ন দলের সদস্যদের নিয়ে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠিত হয়। বিরোধী দলের অস্তিত্ব। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় বিরোধী দলের যেমন মর্যাদা দেওয়া হয়, তেমনি এরা পরোক্ষভাবে সরকার পরিচালনায় প্রভাব বিস্তার করে। বিশেষ পরিস্থিতিতে সরকার পতন হলে বিরোধী দলের নেতা সংখ্যাগরিষ্ঠের সমর্থনে সরকার গঠন করে থাকে। আইন প্রণয়নে মন্ত্রিপরিষদের নেতৃত্ব। মন্ত্রিসভার সদস্যরাই আইনসভার অধিকাংশ আইনের বিল ও বাজেট প্রস্তাব করেন। তারা সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হওয়ায় তাদের উত্থাপিত বিল ও প্রস্তাব সাধারণত নিশ্চিতভাবে পাস হয়। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের মধ্যে পার্থক্য। সব ক্ষমতা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপ্রধানের হাতে ন্যস্ত থাকলেও সাধারণত তিনি তা প্রয়োগ করেন না, বরং প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভায় প্রকৃত নির্বাহী কর্তা হিসেবে ক্ষমতা প্রয়োগ করে। সুপরিবর্তনীয় সংবিধান। সংসদীয় সরকার ব্যবস্থায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতেই সংবিধানের বিভিন্ন ধারা সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করা যায়, অর্থাৎ সুপরিবর্তনীয় সংবিধান বিদ্যমান। ক্যাবিনেটের সংহতি ও গোপনীয়তা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় যেহেতু পুরো মন্ত্রিসভাই তাদের প্রত্যেক দপ্তরের কাজের জন্য যৌথভাবে দায়ী থাকেন, সে কারণে এদের ভেতরে সংহতি লক্ষণীয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনীয়তাও রক্ষা করা হয়। মন্ত্রিসভার ঐক্য, সংহতি ও গোপনীয়তার উপর সংসদীয় সরকার প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। গণতান্ত্রিকতা। এই সরকার ব্যবস্থা সরকারি সকল প্রতিষ্ঠানকে গণতান্ত্রিক করে তুলতে সাহায্য করে। দলীয় শাসন ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় দলীয় শাসন বিদ্যমান। আইনসভার সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান, তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং দলীয় সদস্যদের থেকেই তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন। উপর্যুক্ত আলোচনা থেকে এটা স্পষ্ট, আমাদের দেশের সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় এই ধরনের বৈশিষ্ট্যগুলোই লক্ষণীয়। আমাদের দেশের সংসদীয় সরকার ব্যবস্থায় একটি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, সেটি হচ্ছে যে সংবিধান সংশোধনের পদ্ধতিটা হচ্ছে আমাদের দেশে দুষ্পরিবর্তনীয়, যেটা সংসদীয় সরকার ব্যবস্থায় সাধারণত সুপরিবর্তনীয় থাকে। যদিও আমাদের দেশে দুষ্পরিবর্তনীয় ব্যবস্থা রাখা হয়েছে, তবে বিষয়টি খুব সহজ হয়ে যায় যখন একটি দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, তখন আর তাদের সংবিধান সংশোধন করতে খুব বেশি বেগ পেতে হয় না। আর অন্যান্য যে কয়টা বৈশিষ্ট্য আছে, যে এটি দলীয় ব্যবস্থা বিদ্যমান থাকে, প্রধানমন্ত্রী আসলে সর্বেসর্বা এই ব্যবস্থায়, এবং দলীয় ব্যবস্থা বিদ্যমান থাকলেও এক দলের প্রাধান্যই বেশি লক্ষণীয় এবং সেই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকেই মূলত আইনসভা এবং মন্ত্রিসভায় বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। ফলে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় ক্ষমতা ও নিয়ন্ত্রণের উৎসে পরিণত হয় এক দলের কেন্দ্রীয় অফিস।